ক্ষুধার্ত আছি। উদরে শরীর বৃত্ত বেয়ে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রে শস্যক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জেলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি, গাড়ি, টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর। ভাত চাই, এই চাওয়া সরাসরি। ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলেও কোনো ক্ষতি নেই। মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো। নাভি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রাখো, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্য দখলজ্জ ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন। সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলাক্রমে। থাকবে না কিছু বাকি, চলে যাবে হাভাতের গ্রাসে। যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরা পেয়ে যায়, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে, নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে। অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদীনালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। সত্যিই অসাধারণ একটা আবৃত্তি ছিল। মানে যতবারই এই কবিতাটা শুনি গায়ে একদম কাঁটা দিয়ে ওঠে। আমি আজকের এই গভীর বিশ্লেষণে আপনার সাথে থাকতে পেরে সত্যি খুব আনন্দিত। আপনাকেও স্বাগতম। আর আজকের এই আলোচনায় আমরা কিন্তু শুধু একটা কবিতার কয়েকটা লাইন বা শব্দগুচ্ছ নিয়ে কথা বলছি না। মানে আমাদের মূল লক্ষ্য হলো মানুষের বেঁচে থাকার যে সবচেয়ে আদিম দাবি, চরম ক্ষুধা, আর সেই ক্ষুধা থেকে জন্ম নেওয়া যে তীব্র ক্ষোভ, তার মনস্তত্ত্বটা আসলে বোঝা। হ্যাঁ, রফিক আজাদের এই যে রূঢ় উচ্চারণ, এটা আসলে আমাদের বাধ্য করে নিজেদের অস্তিত্বের একদম মৌলিক জায়গায় ফিরে তাকাতে। ঠিক বলেছেন। তো আজকের আলোচনায় ঢোকার আগে একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন চৈত্র মাসের খরায় যেমন মাঠ ঘাট পুড়ে একেবারে চৌচির হয়ে যায়, ঠিক তেমনি পেটের ভেতর যখন ক্ষুধার দাবানল জ্বলে, তখন কি মানুষের আর কোনো জাগতিক মোহ অবশিষ্ট থাকে? আসলে শরীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, যখন মানুষের শরীরে টিকে থাকার ন্যূনতম জ্বালানিটুকু থাকে না, মানে সাধারণ খাবারের কথা বলছেন তো? হ্যাঁ ঠিক তাই, তখন অন্যান্য সমস্ত মানবিক বা জাগতিক প্রবৃত্তি শূন্য হয়ে যায়। খেয়াল করে দেখবেন, কবিতার শুরুতেই কবি কিন্তু বাড়ি, গাড়ি, টাকা কড়ি বা খ্যাতির লোভকে একেবারেই বাতিল করে দিয়েছেন। এমনকি মানুষের যে সবচেয়ে আদিম প্রবৃত্তি, সেই যৌন ক্ষুধাকেও তিনি সম্পূর্ণ তুচ্ছ জ্ঞান করেছেন। একদম। এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা হলো, মস্তিষ্ক তখন শুধু একটি সিগন্যালই পাঠায়, আর তা হলো সার্ভাইভাল বা টিকে থাকা। রাইট। এখানে কোনো দামি পাত্র নয়, সাধারণ মাটির শানকিতে দুমুঠো রেশনের লাল চালের ভাত চাওয়া হচ্ছে। মানে এটা একজন মানুষের সাধারণ বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করার চূড়ান্ত প্রতীক। আচ্ছা, আমি বুঝতে পারছি যে বাঁচার তাগিদে ক্ষুধার্ত মানুষ বেপরোয়া হয়ে ওঠে, কিন্তু মানে একটা ব্যাপারে একটু খটকা লাগছে। দাবি না মেটালে নদী নালা, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রীর গাড়ি বা মানচিত্র খাওয়ার মতো একটা অবাস্তব রূপক কেন ব্যবহার করা হলো? বিষয়টা আসলে মানে এটা কি শুধুই অতিরঞ্জন নয়? কারণ ক্ষুধা লাগলে কেউ তো আর আক্ষরিক অর্থে আস্ত একটা গাড়ি চিবিয়ে খাবে না, তাই না? না না, এটা আক্ষরিক অর্থে কোনো রাক্ষসে ক্ষুধা নয়, বরং এটা হলো একটা দখলযজ্ঞ, বা বলতে পারেন পুরো সিস্টেমের বিরুদ্ধে এক সর্বগ্রাসী প্রতিবাদ। ও আচ্ছা। মানে ধরুন, যখন রাষ্ট্র তার নাগরিকদের অন্ন জোগাতে চরমভাবে ব্যর্থ হয়, তখন সেই রাষ্ট্রের আইন, প্রতিষ্ঠান বা ক্ষমতার যে প্রতীকগুলো থাকে, সেগুলো সাধারণ মানুষের কাছে তাদের সমস্ত বৈধতা হারিয়ে ফেলে। ব্যাপারটা অনেকটা এমন যে, ধরে নিন একটা বাড়িতে দাউ দাউ করে আগুন লেগেছে, আর বাড়িওয়ালা সেই জ্বলন্ত বাড়ির ভেতরে দাঁড়িয়ে
ভাড়াটের কাছে ভাড়ার টাকা দাবি করছে। হ্যাঁ, অসাধারণ একটা উদাহরণ দিয়েছেন। রাষ্ট্র যখন জীবনের প্রাথমিক শর্তটাই পূরণ করতে পারে না, তখন মন্ত্রীর গাড়ি বা উড্ডীন পতাকার মতো ওই রাষ্ট্রীয় জাঁকজমকের আসলে আর কোনো মূল্য থাকে না। তার মানে এই খাওয়া শব্দটার অর্থ হলো সেই ব্যর্থ রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণ অস্বীকার এবং ধ্বংস করা। ঠিক তাই। ক্ষুধা তখন আর কেবল ব্যক্তিগত শারীরিক যন্ত্রণার জায়গায় আটকে থাকে না, সেটা একটা রাজনৈতিক হাতিয়ার বা চরম বিদ্রোহে রূপ নেয়। আর ক্ষুধার্তের কাছে তখন আর কোনো আইন কানুন বা ভালো মন্দের বালাই থাকছে না। একদম। আর এই বিদ্রোহের সবচেয়ে ভয়ঙ্কর রূপটাই কিন্তু ফুটে ওঠে কবিতার সেই চূড়ান্ত লাইনে, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। কি সাংঘাতিক একটা লাইন। হ্যাঁ, কারণ মানচিত্র হলো একটা রাষ্ট্রের ভৌগোলিক অস্তিত্ব, তার সীমানা এবং কাঠামোর বিমূর্ত রূপ। যখন মানুষের নিজের শরীরই বাঁচার তাগিদে নিজেকে ভেতর থেকে খেতে শুরু করে, তখন রাষ্ট্রের এই বিমূর্ত সীমানা বা মানচিত্র তার কাছে শারীরিকভাবেই অর্থহীন হয়ে পড়ে। ঠিক। সাধারণ মানুষের অন্ন জোগাতে না পারলে সেই মানচিত্র বা রাষ্ট্রের ধারণাটাই ক্ষুধার্ত মানুষের কাছে একদম অস্তিত্বহীন। মানে বেঁচে থাকার অধিকার না পেলে কোনো মানচিত্রই সাধারণ মানুষকে শেকল পরিয়ে রাখতে পারে না। এই উচ্চারণ আসলে শুধু একটা কবিতার লাইন নয়, এটি মানুষের মৌলিক মানবাধিকার ও মর্যাদার এক অনন্য দলিল। হ্যাঁ, যখন সাধারণ মানুষের অন্ন জোটে না, তখন প্রতিবাদের ভাষা হিসেবে কবিতা কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর হতে পারে, এই উচ্চারণ তারই প্রমাণ। আর ঠিক এখান থেকেই আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। মানুষের পেটে যখন খাবার থাকে না, তখন কি রাষ্ট্রের ভৌগোলিক সীমানার কোনো অস্তিত্ব তার কাছে সত্যি অর্থবহ থাকে? সত্যি ভাবার মতো বিষয়। মৌলিক মানবাধিকার যখন লুণ্ঠিত হয়, তখন ক্ষুধার্ত মানুষের কাছে দেশপ্রেমের আসল রূপটি আসলে কেমন দাঁড়ায়? আজকের মতো এই প্রশ্নটি ভাবনার খোরাক হিসেবে রেখে আমরা বিদায় নিচ্ছি।